আসসালামু আলাইকুম দর্শক। সেই ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কোটা আন্দোলনের সমর্থনে যখন সরকার বিরোধী আন্দোলন তুঙ্গে, তখন দুবাই সহ বিভিন্ন আমিরাতের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছিল বাংলাদেশিরা কোটা আন্দোলনকে সমর্থন জানিয়ে এবং সরকারের বিরুদ্ধে। সেটি ছিল একেবারেই স্বতঃস্ফূর্ত, একেবারে শেষ ভাগে। তার জেরে আটক করা হয়েছিল, ধরপাকড় করা হয়েছিল ৫৭ জনকে, বিভিন্ন মেয়াদে দণ্ডিত করা হয়েছিল আমিরাতে। আপনারা জানেন যে আমিরাতে যে কোনো রকম সভা সমাবেশ একেবারেই নিষিদ্ধ, কিন্তু সেটা উপেক্ষা করে একেবারে বিজয়ের উল্লাসে অথবা চূড়ান্ত সময় এই বাংলাদেশিরা, তারা জেনে অথবা না জেনে, বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে তারা সমর্থন জানিয়ে সেখানে মিছিল করেছিল, সমাবেশ করেছিল। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে যখন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল, তখন বাংলাদেশের মানুষ নিঃসন্দেহে কষ্ট পেয়েছিল এবং সারা দেশে এটি একটা সবাই বেশ দুঃখ পেয়েছিলেন। আজকে দেখেন খুব নাটকীয়ভাবে তাদেরকে আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ক্ষমা করেছেন। এই ক্ষমার পেছনের রহস্যটা কি আপনারা জানেন? ৫ দিন আগে ২৯শে আগস্ট আমিরাতের প্রেসিডেন্ট নিজে ফোন করেছিলেন ডক্টর ইউনূসকে। খেয়াল করেন, আমিরাতের প্রেসিডেন্ট নিজে ডক্টর ইউনূসকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন এবং বলেছিলেন যে আমিরাত বাংলাদেশের যে কোনো উন্নয়নে সহযোগিতা করবে, একেবারে তার পক্ষ থেকে যা যা করার দরকার এই সরকারকে সহযোগিতা করতে বা তার কার্যক্রম পরিচালনা করার জন্য। তখনই কিন্তু আমি ধারণা করেছিলাম যে একটা নাটকীয় ঘোষণা আসবে। দেখেন, কোনো আওয়াজ নেই। আজকে সম্পাদকদের সঙ্গে বৈঠক করে তিনি জানিয়ে দিলেন ডক্টর ইউনূস যে সেই ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করা হয়েছে এবং তারা দেশে ফেরত আসবেন। এখানে কোনো উপায় নেই, যেহেতু বড় ধরনের আইনের লঙ্ঘন করেছে, ফলে তারা আবার সেখানেই থাকবেন, সেটি কোনো উপায় নেই। কিন্তু তাদেরকে কারামুক্ত করা হয়েছে এবং তারা দেশে ফিরে আসতে পারবেন। এই সুযোগটি, এটা একটা অনেক বড় একটা সুযোগ বলা যায় এবং এটা নজিরবিহীন। এই কারণে যে দণ্ডিত হবার পর এবং আরব দেশগুলোতে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে, তাদের আইন কানুন এত বেশি কঠোর যে তারা কোনোভাবেই ক্ষমা, এই জিনিসটা তাদের অভিধানে নেই। কিন্তু ডক্টর ইউনূসের কল্যাণে আমিরাতের প্রেসিডেন্ট সেটি করলেন। তাহলে বুঝতে পারছেন যে ডক্টর ইউনূসের প্রভাব কি পরিমাণ সারা বিশ্বে, যে ডক্টর ইউনূসকে ফোন করে কিন্তু রিকোয়েস্ট করতে হয়নি যে তাদেরকে একটু ক্ষমা করে দেন। নাহিয়ান নিজে ফোন করেছেন ইউনূসকে শুভেচ্ছা জানাতে, সেই সময় তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং ডক্টর ইউনূস প্রসঙ্গক্রমে নিশ্চয়ই এই বিষয়টি সামনে এনেছেন বলে আজকে ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলার ৫ দিনের মাথায় এই ৫৭ জন বাংলাদেশিকে ক্ষমা করে তাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করেছে সংযুক্ত আরব আমিরাত। এখানে প্রধান উপদেষ্টা আজকে নিজেই এই কথাটি বলছেন সম্পাদকদের কাছে যে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হওয়া ৫৭ বাংলাদেশিকে আজ আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ক্ষমা করেছেন। শিগগিরই তাদের বাংলাদেশে পাঠানো হবে। এর আগে গত জুলাই মাসে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে এই ৫৭ জন বাংলাদেশি এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়। তো আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত ১৯শে জুলাই সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা ওই বিক্ষোভ করেন। গত ১৯শে জুলাইয়ের ঘটনা। পরে আবুধাবির ফেডারেল কোর্ট অব আপিল ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। তাদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, খেয়াল করেন, ৩ জনকে যাবজ্জীবন এবং ৫৩ জনকে ১০ বছর এবং বাকি
একজনকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। আজকে মানে যাবজ্জীবন আছে 3 জন, 53 জন 10 বছর এবং একজন 11 বছর। তার মানে জীবনটা কিন্তু তাদের শেষ হয়ে যেত। আজকে বাংলাদেশের এমন একজন অন্তর্বর্তী সরকারের প্রধান নিযুক্ত হলেন ডক্টর ইউনূস। তার এতই প্রভাব, তার প্রতি এতই বিশ্বের রাষ্ট্রনেতাদের সম্মান যে ডক্টর ইউনূসকে অনুরোধ করতে হয়নি। আমিরাতের প্রেসিডেন্ট নিজে ফোন করে যখন কি শুভেচ্ছা জানিয়েছেন, তখন ইউনূস বিষয়টি উত্থাপন করেছেন এবং দেখেন সাথে সাথেই এটি মঞ্জুর হয়েছে। কোনো তদবির করা লাগেনি, কোনো রিকোয়েস্ট করতে হয়নি, কোনো আইনি লড়াই লাগেনি, মুখে মুখে কাজ হয়ে গেছে। এবং এই জন্য ডক্টর ইউনূস ফোন করেননি, তিনি নিজে ফোন করেছেন। এবং আপনারা শুনেছেন কখনো যে আমিরাতের বা মধ্যপ্রাচ্যের এরকম শক্তিধর দেশগুলো, ধনী দেশগুলো, তার প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী কখনো বাংলাদেশের কোনো প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্টকে ফোন করে? শোনা যায়নি। কিন্তু এই আমিরাতের প্রেসিডেন্ট নাহিয়ান তিনি ডক্টর ইউনূসকে ফোন করেছেন। দর্শক, ডক্টর ইউনূস যদি কিছুদিন ক্ষমতায় থাকেন, আমি এটুক বলতে পারি যে বাংলাদেশের মানে অর্থনৈতিক এবং অন্যান্য বিভিন্ন বিষয় যেগুলি বৈদেশিক সম্পর্কের সাথে বাংলাদেশ যুক্ত, তার অনেক কিছু কিন্তু খুব সহজ হয়ে যাবে। ডক্টর ইউনূসের একটি টেলিফোনের অনেক ওজন আছে, এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে অন্তত এই ঘটনায়। তো সেইভাবেই যে বাংলাদেশে এখন যে রিজার্ভ ঘাটতি, অর্থনৈতিক সংকট, চুক্তি, নানান বিষয় আছে, সেগুলো কিন্তু ডক্টর ইউনূসের টেলিফোনেই যথেষ্ট। সেই ফোনেই অনেক কিছু কাজ হয়ে যাবে। এই মানুষটাকে শেখ হাসিনা যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তিনি যদি ব্যবহার করতেন, ডক্টর ইউনূসের সাথে যদি ভালো আচরণটা করতেন, তাকে যদি রিকোয়েস্ট করতেন যে বাংলাদেশের সংকটে তিনি যেন ভূমিকা রাখেন বা বিভিন্ন বিষয়ে ওনাকে দিয়ে যদি সেই কাজগুলো তিনি করাতেন, তাহলে বাংলাদেশ উপকৃত হতো। কিন্তু শেখ হাসিনা তো শেখ হাসিনাই, তার একটাই লক্ষ্য যে একদম নিরঙ্কুশভাবে ক্ষমতায় থাকা। সে দেশের স্বার্থ, মানুষের স্বার্থ চিন্তা করতো না। সে কেবল তার অহংকার, তার দম্ভ এবং ক্ষমতায় থাকার অভিলাষ, এগুলোই মানে চরিতার্থ করেছেন। আজকে তিনি বলতেন যে তার কোনো বিকল্প নেই। তার কোনো বিকল্প আছে কিনা, অন্তত আমিরাতের এই 57 জন যেই বাংলাদেশি যাদেরকে দীর্ঘমেয়াদে নানা দণ্ডে দণ্ডিত করা হয়েছিল, সাজা দেওয়া হয়েছিল, তাদের সাজা কত দ্রুত শেষ হয়ে গেল। সেই জুলাইয়ের 19-এ আজকে হলো আগস্ট, 1 মাস শেষ হলো, সেপ্টেম্বর পড়লো। এর মধ্যে ইউনূসের সঙ্গে কথা হলো 5 দিন আগে, 5 দিনের মাথায় তাদের ক্ষমা করা হলো। তো সুতরাং শেখ হাসিনা অন্তত এখনো তো মারা যাননি, দিল্লিতে আছেন, অন্তত বুঝতে পারছেন যে তার বিকল্প আছে কি নেই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।